এখন আমরা মাটির যে বিভিন্ন রাসায়নিক ধর্মগুলো রয়েছে, কেমিক্যাল প্রপার্টি, সেইগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। দেখো, কেমিক্যাল প্রপার্টিস এর মধ্যে সয়েল পিএইচ, আয়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, এই দুটো বিষয় রয়েছে। এছাড়াও আজকে আমরা আরো দুটো বিষয় আলোচনা করব। সয়েল, যে প্লান্ট নিউট্রিয়েন্টস গুলো থাকে, উদ্ভিদের যে পুষ্টি মৌলগুলো থাকে, তারপর অর্গানিক ম্যাটার, এগুলো কিন্তু এই তোমার এই ফিজিক্যাল প্রপার্টিস এর মধ্যে রয়েছে। তো যাই হোক, প্রথমে ফিজিক্যাল প্রপার্টিস এর মধ্যে প্রথমে আমরা কিন্তু সয়েল পিএইচ বিষয়টা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। তো সয়েল পিএইচ, মৃত্তিকার পিএইচ ব্যাপারটা কি? সয়েল রিঅ্যাকশন বা মৃত্তিকা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে সয়েল পিএইচ। এটা জেনে রাখো, 1909 সালে সরেনসেন, বিজ্ঞানী সরেনসেন, তিনি কিন্তু মৃত্তিকার সয়েল পিএইচ স্কেলটা প্রণয়ন করেছিলেন। এবং পিএইচ বলতে যেটা বোঝাচ্ছে, পিএইচ বলতে হচ্ছে পন্ডাস অফ হাইড্রোজেন। এখানে হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে এটা দেখা হচ্ছে বলে এখানে পন্ডাস অফ হাইড্রোজেন এরকম কিন্তু নামকরণ করা হয়েছে। তো যাই হোক, পন্ডাস নামে একটা ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে তোমার পি, ঠিক আছে। এবং হাইড্রোজেন আয়নের প্রথম যে অক্ষর সেটা হচ্ছে তোমার এইচ, তো সেক্ষেত্রে কিন্তু পিএইচ এরকম নামকরণ করা হয়েছে। তো যাই হোক, পন্ডাস কথার অর্থ হচ্ছে তোমার ওজন, ঠিক আছে। এটা জেনে রাখো যে পন্ডাস কথার অর্থ হচ্ছে ওজন। তো যাই হোক, জলকে যদি ভাঙা হয়, H2O কে যদি ভাঙা হয়, একটা হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন, দুটো আয়ন আমরা পাই। তো পিএইচটাকে কি বলা হচ্ছে? পিএইচ ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন অফ এ সলিউশন। অর্থাৎ কোন একটা দ্রবণে হাইড্রোজেন আয়নের যে কেন্দ্রীভবন, তার যে ঋণাত্মক লগারিদম, সেটাকেই কিন্তু মূলত পিএইচ বলা হয়। অর্থাৎ যে স্কেল বা পরিমাপকের সাহায্যে বলা যেতে পারে কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের পরিমাণ জানা যায়, সেটাকেই পিএইচ বলা হয়। পিএইচ স্কেলের সাহায্যে কিন্তু দেখা যাচ্ছে যে এইভাবে মৃত্তিকা কতটা অম্ল, কতটা ক্ষারকীয়, এই বিষয়টা কিন্তু জানা হয়। তো যাই হোক, এখানে ঋণাত্মক লগারিদম বলা হচ্ছে, তো বিষয়টাকে এইভাবে দেখা যেতে পারে, হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম দুটোকে যদি লগ করা হয়, দেখো, তারপরে এখানে ডান দিকেরটা বাদিকে নিয়ে আসা হলো। এবারে কি করা হলো, পিএইচ মিন্স হচ্ছে লগ এইচ প্লাস, এটা ডিভাইডেড বাই এইটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে যেহেতু লগ 10 = 1, তো সেক্ষেত্রে পিএইচ হচ্ছে তোমার লগ এইচ প্লাস, অর্থাৎ হাইড্রোজেন আয়নের এটা মাইনাস লগ হয়ে যাচ্ছে, যেহেতু এইদিকে চলে আসছে আর কি, এই দিক থেকে এইদিকে। সুতরাং আমরা বলতে পারি এটা দেখানো হয়েছে মূলত যে পিএইচটাকে কেন নেগেটিভ লগারিদম অফ তোমার হাইড্রোজেন আয়নের নেগেটিভ লগারিদম কেন বলা হচ্ছে, তো তার জন্য কিন্তু এই ক্যালকুলেশনটা করা আর কি। তো যাই হোক, পিএইচ স্কেলে এখানে অম্লত্ব ক্ষারকত্ব বিষয়টা কিন্তু মূলত দেখানো হয়। যে দ্রবণে যত বেশি হাইড্রোজেন আয়ন থাকে, তত বেশি কিন্তু সেটা আম্লিক বলা যেতে পারে। এ মেজারমেন্ট সিস্টেম টু ইন্ডিকেট দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, দ্য পিএইচ স্কেল রেঞ্জেস ফ্রম 0 to 4। 0 থেকে 4 এর মধ্যে কিন্তু স্কেলটা মূলত থাকে। 0 থেকে 14 পর্যন্ত সমান 14টি ভাগ থাকে। এবং পিএইচ এর মান যদি 7 থাকে, 7 রিপ্রেজেন্ট এ নিউট্রাল সলিউশন, দ্য নাম্বার অফ H প্লাস ইজ ইকুয়াল টু ওএইচ মাইনাস আয়ন। অর্থাৎ পিএইচ এর মান যদি 7 হয়, তাহলে আমরা বুঝবো যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন কিন্তু ইকুয়াল থাকে। তো যাই হোক, জল কিন্তু এই হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের সমন্বয়ে গঠিত। পিএইচ স্কেল অনুসারে আমরা বলতে পারি যে 7 হচ্ছে নিউট্রাল এবং বা নিরপেক্ষ বা প্রশমিত মৃত্তিকা। পিএইচ এর মান যদি 7 হয়, এবং যদি এটা 7-এর কম হয়, সেটা আস্তে আস্তে আম্লিকের দিকে যাচ্ছে, এবং 7-এর বেশি হলে সেটা কিন্তু ক্ষারকীয় দিকে যাচ্ছে। এবং পিএইচ এর যে স্কেলটা, সেটা লগারিদম স্কেল, অর্থাৎ সংবর্গমান। রিক্টার স্কেল, ভূমিকম্প মাপক যে রিক্টার স্কেল যেরকমটা হয় আর কি, বলা যেতে পারে যে 7-এর থেকে 6 10 গুণ বেশি আম্লিক, 6-এর থেকে 5 10 গুণ বেশি আম্লিক, 5-এর থেকে 3 100 গুণ বেশি আম্লিক, এরকম বলা যেতে পারে। ঠিক সেম ভাবে বলা যেতে পারে যে 7-এর থেকে 8 10 গুণ বেশি ক্ষারকীয়, 8-এর থেকে 10 100 গুণ বেশি ক্ষারকীয়, এরকম ভাবে সংবর্গমান হিসেবে কিন্তু মূলত দেখা হয়। এখানে দেখো যে টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে পিএইচ এর মান মূলত 14 অব্দি রয়েছে, 0 থেকে 14। 0 যদি হয়, সেক্ষেত্রে কিন্তু অম্লত্ব ব্যাপারটা 1 × 10⁻⁻10 এরকমটা হয়ে যাচ্ছে আর কি।
আর ক্ষারকত্ব এখানে অম্লত্ব ব্যাপারটা 10⁻⁻0, কিন্তু ক্ষারকত্ব ব্যাপারটা 10⁻⁻14 হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে অম্লত্বের পরিমাণটা 1 × 10⁻⁻0 যদি আমরা করি তাহলে কিন্তু এটা 1ই হয়, ঠিক আছে। তো জিরোকে -0 এটা ক্যালকুলেশন করলে কিন্তু 1 হবে। পাওয়ার যদি -0 থাকে তাহলে কিন্তু এটা ক্যালকুলেশন করলে 1 হয়, সেক্ষেত্রে 1 × 1 = 1, ঠিক আছে। তো যত জিরো মানে এখানে পিএইচ এর মান যদি জিরো হয়, সাধারণত জিরো হয় না, জিরো হলে একদমই কিন্তু সেটা বলা যেতে পারে একদমই সেটা আম্লিক বলা যেতে পারে। তো অম্লত্বর পরিমাণটা সেখানে বেশি থাকবে। এবং যদি 14 হয় পিএইচ এর, সেক্ষেত্রে হাইড্রক্সিল আয়নের পরিমাণ, হাইড্রোজেন আয়নের পরিমাণ কিন্তু এখানে 10⁻0 হচ্ছে, এবং এখানে হাইড্রক্সিল আয়নের পরিমাণটা যেটা রয়েছে এটা কিন্তু OH মাইনাস এর ক্ষেত্রে আমরা বলতে পারি 10⁻⁻14 হবে। অর্থাৎ এখানে এটা 1, এটা হচ্ছে 14, জিরো হলে এটা 14 হবে। তাহলে দেখো এরপর পরের ক্ষেত্রে দেখো, তোমার হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে 1 হলে এটার ক্ষেত্রে 13, হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে 3 হলে এটা 12, এরকম বিষয়গুলো রয়েছে। আমরা যদি দেখি পিএইচ এর মান ধরো 10, সেক্ষেত্রে কি বোঝাচ্ছে, পিএইচ এর মান 10 হলে, পিএইচ এর মান 10 হলে এটা কিন্তু 10⁻⁻4 হয়ে যাচ্ছে। অর্থাৎ -4 এই যে ডিজিটটা যত কম হবে তত কিন্তু সেটা বলা যেতে পারে পরিমাণটা বেশি হয়ে যাবে। পরিমাণটা কিন্তু যত এখানে কম হবে, এখানে হাইড্রক্সিল আয়নের যে পরিমাণটা, দেখো 0.01, 0.10 ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম 0.001, কিন্তু এখানে দেখো পয়েন্টের পরে অনেকগুলো শূন্য। অর্থাৎ এই যে কেন্দ্রীভবনটা এটা কিন্তু অনেক বেশি, এটা কিন্তু অনেক কম। পরিমাণটা এখানে দেখো অনেকগুলো শূন্য বলে বলতে পারি পরিমাণটা কম। অর্থাৎ পিএইচ 10 মানে আমরা বোঝাচ্ছি যে এই যে হাইড্রক্সিল আয়নটা কিন্তু বেশি পরিমাণে রয়েছে, এবং হাইড্রোজেন আয়নটা কিন্তু কম পরিমাণে রয়েছে। তার জন্য পিএইচ 10টাকে আমরা কিন্তু ক্ষারকীয় মৃত্তিকা বলতে পারি। তো এখানে দেখো পিএইচ এর যে বেসিক বিভিন্ন যে লেভেল গুলো রয়েছে, পিএইচ এর মান 7 হলে তো আমরা জানি যে নিউট্রাল বা প্রশমিত মাটি। তো যাই হোক, 7-এর উপরে যত যাওয়া যাচ্ছে ততই কিন্তু মূলত বেসিক বা অ্যালকালাইন মাটি লক্ষ্য করা যায়, বা ক্ষারকীয় মৃত্তিকা লক্ষ্য করা যায়। এবং 7-এর কম যদি হয় পিএইচ এর মান, তাহলে সেটা অবশ্যই আম্লিক মৃত্তিকাকে রিপ্রেজেন্ট করছে। তো যাই হোক, এরকম বিভিন্ন মানগুলো রয়েছে, এবং সেটার ক্ষেত্রে কিরকম অম্লত্ব ক্ষারকত্ব বিষয়গুলো রয়েছে। দেখো স্ট্রং, মডারেটলি স্ট্রং, ভেরি স্ট্রং, এই বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে। 3 থেকে 4-এর মধ্যে যদি পিএইচ এর মান হয় সেটা অবশ্যই ভেরি স্ট্রং অ্যাসিডিক বলা যেতে পারে। 4 থেকে 5-এর মধ্যে মান হলে সেটা স্ট্রংলি অ্যাসিডিক সয়েল বলা যেতে পারে। 5 থেকে 6-এর মধ্যে মডারেটলি অ্যাসিডিক, 6 থেকে 7-এর মধ্যে হলে স্লাইট, 7 থেকে 8-এর মধ্যে হলেও স্লাইট। তবে এখানে 6 থেকে 7-এর মধ্যে হলে অম্লত্ব একটু বেশি থাকবে, 7 থেকে 8-এর মধ্যে হলে ক্ষারকত্ব একটু বেশি থাকবে। একইভাবে বেসিক বা অ্যালকালাইন সয়েলের ক্ষেত্রে এরকম বিভিন্ন ভাগগুলো রয়েছে। তো এবারে দেখো ফ্যাক্টরস কন্ট্রোলিং সয়েল পিএইচ, অর্থাৎ কোন কোন বিষয়গুলো সয়েল পিএইচ কে নিয়ন্ত্রণ করে থাকে। প্রথমত যে বিষয়টা রয়েছে, দেখো প্যারেন্ট মেটেরিয়াল বা আদিশিলা। মৃত্তিকার পরিরেখের নিচে যে আদিশিলাটা থাকে বা পৈতৃক শিলাটা থাকে, তার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের উপর কিন্তু নির্ভর করে পিএইচ এর মান। যেমন বেলে পাথর যদি আদিশিলা হয়, বেলে পাথরের উপরে যদি মাটিটা সৃষ্টি হয়, তাহলে বলা যেতে পারে বেলে মৃত্তিকা যদি সৃষ্টি হয় তাহলে পিএইচটা কিন্তু আম্লিক টাইপের হবে। আবার যদি চুনা পাথরের উপরে বা লাইমস্টোনের উপরে যদি কোনো মাটি গঠিত হয়, তাহলে বলা যেতে পারে মাটিটা কিন্তু অবশ্যই ক্ষারকীয় হবে। সুতরাং প্যারেন্ট মেটেরিয়ালের উপর কিন্তু তোমার মাটির চরিত্র নির্ভর করছে। তারপরে যেটা রয়েছে দেখো প্রেসিপিটেশন, অর্থাৎ অধক্ষেপণের উপরেও কিন্তু নির্ভর করছে। কারণ আমরা দেখি যে যদি যেখানে বৃষ্টিপাত বেশি হবে সেখানে কিন্তু মাটিটা আম্লিক হয়ে যাচ্ছে বেশি, উপরের থেকে ক্ষারীয় অক্সাইড গুলো নিচের দিকে চলে যাচ্ছে। তারপরে রয়েছে ন্যাচারাল ভেজিটেশন যে ব্যাপারটা রয়েছে, আমরা সরলবর্গীয় বনভূমির ক্ষেত্রে মোচাকৃতি গাছগুলো থাকে, সে গাছের পাতা এবং অন্যান্য অংশে অম্লত্ব বেশি থাকে। তো যাই হোক, এই সমস্ত উদ্ভিদের গাছের পাতা পচে গিয়ে কিন্তু হিউমাস তৈরি করে। চার্নোজম মৃত্তিকার ক্ষেত্রেও ব্যাপারটা লক্ষ্য করা যায়, প্রচুর পরিমাণে হিউমাস তৈরি করে। তো যাই হোক, চার্নোজম এখানে পর্জল মাটির ক্ষেত্রে কিন্তু অম্লত্বটা খুবই বেশি থাকে বলা যেতে পারে। তারপরে রয়েছে ক্রপস ব্রন, অর্থাৎ
মৃত্তিকার মধ্যে যে বিভিন্ন যে শস্যগুলো চাষ করা হয় সেটার উপরেও কিন্তু এগ্রিকালচারাল যে মেথডগুলো রয়েছে সেটার উপরেও কিন্তু মূলত নির্ভর করে বলা যেতে পারে। অর্থাৎ কিছু কিছু শস্য আছে যেগুলো অম্লত্ব সহ্য করতে পারে, আবার কিছু কিছু শস্য লবণতা বা ক্ষারকত্ব সহ্য করতে পারে, বিষয়গুলো রয়েছে। নাইট্রোজেন ইনপুট যে কেমিক্যাল ফার্টিলাইজার গুলো আমরা ইউজ করি সেগুলোর মধ্যে নাইট্রোজেন ঘটিত যে সারগুলো রয়েছে সেই সারগুলো যদি বেশি মাত্রায় ইউজ করা হয় তাহলে মাটির পিএইচ কিন্তু মূলত কমে যায়, বেশি আম্লিক চলে আসে মাটিতে এবং ফসল উৎপাদন কিন্তু সেক্ষেত্রে কমে যায়। মাটিতে যদি সালফার নাইট্রোজেন ঘটিত সারগুলো বেশি মাত্রায় প্রয়োগ করা হয় তাহলে পিএইচ এর পরিমাণটা কিন্তু কমে যায়। বার্নিং ফসিল ফুয়েল যে জীবাশ্ম জ্বালানিগুলো দহন করা হয় তার ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এর ফলে সেটা কিন্তু জলের সাথে মিশে গিয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে এবং কার্বনিক অ্যাসিড কিন্তু হাইড্রোজেন আয়নটা তৈরি করে এবং পিএইচটা কিন্তু কমিয়ে দেয়। তো যাই হোক, মাটির অম্লত্ব বাড়িয়ে দিতে সাহায্য করে কার্বনেশন প্রক্রিয়াটা। তারপরে সয়েল পিএইচটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সয়েল পিএইচ হচ্ছে মেজার অফ দ্য অ্যাসিডিটি অর অ্যালকালাইনিটি অফ দ্য সয়েল। মৃত্তিকার যে অম্লত্ব ক্ষারকত্ব এই বিষয়ের একটা মেজারমেন্ট বা পরিমাপ, সেটাই হচ্ছে কিন্তু সয়েল পিএইচ। সয়েল পিএইচ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সয়েল প্রপার্টিস দ্যাট এফেক্টস অফ অ্যাভেলেবিলিটি অফ নিউট্রিয়েন্টস। অর্থাৎ সয়েল পিএইচ এর মধ্যে মাধ্যমে কিন্তু মৃত্তিকার মধ্যে যে উদ্ভিদের যে পুষ্টি মৌলগুলো রয়েছে তার প্রাপ্যতা কিন্তু নির্ভর করে। ম্যাক্রোনিউট্রিয়েন্টস ট্রেন্ডের ক্ষেত্রে বলা যেতে পারে টু বি লেস অ্যাভেলেবল ইন সয়েল উইথ লো পিএইচ। অ্যাসিডিক সয়েলের ক্ষেত্রে কিন্তু ম্যাক্রোনিউট্রিয়েন্টস বা যে পুষ্টি মৌলগুলো রয়েছে, অণুজীবগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই কম পরিমাণে থাকে বলা যেতে পারে। ম্যাক্রো নিউট্রিয়েন্টস যেগুলো কম মাত্রায় পুষ্টিমূল্য যেগুলো রয়েছে সেটা কিন্তু খুবই কম থাকে এবং মাইক্রো ম্যাক্রো যেটা বেশি থাকে সেটা কিন্তু খুবই কম অ্যাভেলেবেল থাকে আছে অ্যাসিডিক সয়েলের ক্ষেত্রে। এবং অ্যালকালাইন সয়েলের ক্ষেত্রে মাইক্রো নিউট্রিয়েন্ট টেন্ড টু বি লেস অ্যাভেলেবেল ইন সয়েল। অর্থাৎ মাইক্রো নিউট্রিয়েন্ট গুলো এক্ষেত্রে কম থাকে, ম্যাক্রো নিউট্রিয়েন্ট গুলো বেশি থাকে। তো আয়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, এরপরে এই বিষয়টা আমি চলে যাচ্ছি, এটা একটা তোমার কেমিক্যাল প্রপার্টিস বলা যেতে পারে। একটা গুরুত্বপূর্ণ কেমিক্যাল প্রপার্টিস হচ্ছে আয়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি বা আয়ন বিনিময় ক্ষমতা। আয়ন বিনিময় ক্ষমতা বিষয়টা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। দেখো, মাটির পিএইচ এর আয়ন বিনিময় ক্ষমতা, মাটির যে আয়ন বিনিময় ক্ষমতা, মাটির যে রাসায়নিক বৈশিষ্ট্য তার মধ্যে আয়ন বিনিময় ক্ষমতা খুবই একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা বলা চলে। তো আয়ন বিনিময় ক্ষমতা, এখানে আয়ন ব্যাপারটাকে ভালো করে প্রথমে বুঝে নিতে হবে। আয়ন কাকে বলে, আয়ন বিনিময় কাকে বলে? প্রথমে আমরা জানবো যে আয়ন কাকে বলে। সাধারণত তড়িৎগ্রস্ত কণা সেটাকেই কিন্তু মূলত আয়ন বলা হয়। অ্যাটমস অর এগ্রিগেট অফ মলিকুলস হুইচ হ্যাভ ইলেকট্রিক চার্জ, অর্থাৎ যেটার একটা ইলেকট্রিক চার্জ থাকে, তড়িদাহত হওয়ার একটা প্রবণতা থাকে, সেটাকে আমরা আয়ন বলতে পারি। তো আয়নটা কিন্তু দুটো টাইপস এর হয়, একটা হচ্ছে তোমার অ্যানায়ন এবং একটা হচ্ছে ক্যাটায়ন। অ্যানায়ন যে ব্যাপারটা রয়েছে এটা হচ্ছে মাইনাস পি আয়ন, অর্থাৎ নেগেটিভ আয়ন, ঋণাত্মক তড়িৎগ্রস্ত যে কণা সেটা কি বলা হচ্ছে তোমার অ্যানায়ন, যেটা নেগেটিভ চার্জ, ঋণাত্মক তড়িদাহিত বলা চলে। এবং ক্যাটায়ন যেটা রয়েছে পজিটিভ আয়ন, অর্থাৎ ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা। হ্যালো স্যার, একবার আয়নটা একবার রিপিট করুন, আয়নটা শুরু। হ্যাঁ, আয়ন যে ব্যাপারটা রয়েছে, আয়ন ব্যাপারটা কি? আয়ন হচ্ছে তোমার তড়িৎগ্রস্ত কণাকে আমরা আয়ন বলতে পারি। আয়নটা তোমার দুই প্রকারের হয়, একটা হচ্ছে অ্যানায়ন এবং ক্যাটায়ন। তড়িৎগ্রস্ত কণা যেটা ইলেকট্রিক তড়িতের ক্ষেত্রে আমরা দেখি নেগেটিভ এবং পজিটিভ দুটো কণা থাকে। যেমন ঠান্ডার স্টর্ম বা বজ্রবিদ্যুৎ সহ ঝড় হলে সেখানেও কিন্তু অ্যানায়ন ক্যাটায়নের একটা কাছাকাছি আসলেই কিন্তু এই তড়িদাহত হওয়ার সম্ভাবনা থাকে এবং বজ্র বিদ্যুৎ এই সমস্ত বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যায়। সেখানে আমরা অ্যানায়ন ক্যাটায়নের এই ব্যাপারটা দেখেছি। এগুলো মূলত ফিজিক্সের বিষয় রয়েছে আর কি। তো অ্যানায়নটা হচ্ছে তোমার নেগেটিভ চার্জ, অর্থাৎ ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, মাইনাস ভিই আয়ন। আর ক্যাটায়নটা হচ্ছে তোমার প্লাস ভিই আয়ন, যেটা হচ্ছে তোমার ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা। তো ক্যাটায়ন এ পজিটিভ চার্জ আয়নের মধ্যে NH4 কে, অর্থাৎ পটাশিয়াম, ক্যালসিয়াম, ফেরাস, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, এই সমস্ত বিষয়গুলো থাকে। অ্যানায়ন বা নেগেটিভ চার্জের ক্ষেত্রে আমরা নাইট্রাস ঘটিত যে যৌগগুলো, অক্সাইড, তারপরে তোমার ফসফরাস অক্সাইড, এই সমস্ত বিষয়গুলো থাকে, সালফার অক্সাইড গুলো থাকে। তো ক্যাটায়ন অ্যানায়নের ক্ষেত্রে আমরা যেটা দেখি সাধারণত
যেখানে পজিটিভ চার্জ যেখানে থাকে, অর্থাৎ যেটা তোমার ক্যাটায়ন বলা হচ্ছে বা তোমার যেটাকে বলা হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা, সেক্ষেত্রে কিন্তু মোর প্রোটন দেন ইলেকট্রন। পরমাণুর কিন্তু তিনটে কণা থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, প্রোটনটা হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা এবং নিউট্রনটা হচ্ছে নিস্তড়িৎ। তো এখানে নিউট্রন এর কোনো গল্প নেই, এখানে ইলেকট্রন প্রোটনের ভিত্তিতে আমরা যেটা নেট পজিটিভ চার্জ হবে না নেট নেগেটিভ চার্জ হবে এটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। নেট পজিটিভ চার্জের ক্ষেত্রে যেটাকে আমরা ক্যাটায়ন বলছি, সেটার ক্ষেত্রে মোর প্রোটন দেন ইলেকট্রন, ইলেকট্রনের তুলনায় প্রোটনটা কিন্তু বেশি হবে। অর্থাৎ প্রোটনটা যেহেতু ধনাত্মক আয়নগ্রস্ত কণা, তো প্রোটনের পরিমাণটা এখানে বেশি হবে। আর নিট নেগেটিভ চার্জের ক্ষেত্রে বলা যেতে পারে মোর ইলেকট্রনস দেন প্রোটন, প্রোটনের তুলনায় ইলেকট্রন কিন্তু সমান হবে। পরমাণুর ক্ষেত্রে দেখা যায় যে ইলেকট্রন প্রোটন কখনোই মূলত সমান হয় না, কোনো কোথাও দেখা যাচ্ছে ইলেকট্রন বেশি প্রোটন কম, ইলেকট্রন বেশি প্রোটন কম, এরকমটা যদি হয় সেটা অবশ্যই তোমার নেগেটিভ চার্জড হবে। আর আয়নটা নেগেটিভ চার্জ হবে এবং সেটাকে আমরা বলি অ্যানায়ন। এবং যে ক্ষেত্রে প্রোটন বেশি তোমার ইলেকট্রন কম, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সেটা হবে তোমার পজিটিভ চার্জ, অর্থাৎ ক্যাটায়ন হবে। তো যাই হোক, আমরা নিশ্চয়ই ক্যাটায়ন অ্যানায়ন বিষয়টা বুঝলাম আর কি। তো এই আয়ন বিনিময় কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে মাটির কঠিন এবং তরল উপাদানগুলোর মধ্যে এই ক্যাটায়ন এবং অ্যানায়নের একটা আদান প্রদান ঘটে। ক্যাটায়ন অ্যানায়ন বিষয়টা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম হয়তো। তো এই মাটির যে বিভিন্ন কঠিন এবং তরল উপাদানগুলো থাকে, তো উপাদানগুলোর মধ্যে ক্যাটায়ন অ্যানায়নের যে আদান প্রদান ঘটে সেটাকে কিন্তু মাটির আয়ন বিনিময় বলা হয়। তো যাই হোক, আয়ন বিনিময় প্রক্রিয়াটা এটা দ্বিমুখী বা উভয়মুখী প্রক্রিয়া। তো যাই হোক, এই যে প্রক্রিয়াটা এখানে আমরা দেখেছি ক্যাটায়ন আয়ন এবং অ্যানায়ন আয়ন, এই দুটোর মধ্যে কিন্তু একটা আদান প্রদান ঘটে বলা চলে, এটাকে আমরা আয়ন বিনিময় ক্ষমতা আমরা বলতে পারি। তো মাটির কাদা কণাগুলো কিন্তু খুবই তড়িৎগ্রস্ত হয় বলা যেতে পারে, মাটির কাদা কণাগুলো তড়িৎগ্রস্ত হয়, তড়িৎগ্রস্ত আধানযুক্ত কণাকেই সাধারণত আয়ন বলা হয়। আয়ন আমরা দুটো আয়ন দেখলাম, ক্যানায়ন এবং অ্যানায়ন। তো যাই হোক, মাটির মধ্যে যে অতি সূক্ষ্ম খনিজ এবং জৈব কণাগুলো থাকে, এবারে আমরা কলয়েড কাকে বলে জানবো। দেখো, কলয়েড ব্যাপারটা কি? কলয়েড শব্দটা প্রথম ইউজ করেছিল 1861 সালে মৃত্তিকা বিজ্ঞানী থমাস গ্রাহাম 1861 সালে প্রথম এই কলয়েড শব্দটা তিনি ব্যবহার করেছিলেন। কলয়েড কাকে বলে? মৃত্তিকার মধ্যে যে সমস্ত অতি সূক্ষ্ম খনিজ এবং জৈব কণাগুলো থাকে সেগুলোকে সাধারণত কলয়েড বলা হয়। তো কলয়েড মূলত কাদা কণাগুলো তড়িৎ আধানযুক্ত হয় আবহবিকারের মাধ্যমে সৃষ্ট শিলাচূর্ণ যখন জৈব পদার্থের সংস্পর্শে তোমার পচনের মাধ্যমে অতি সূক্ষ্ম সূক্ষ্ম হয়ে পড়ে, সেগুলো কিন্তু রাসায়নিক উপায়ে অন্যান্য পদার্থের সঙ্গে বিক্রিয়া করে এবং নতুন কাদার খনিজ কণা বা কলয়েড তৈরি করে। তো এই কাদার খনিজ কণাগুলো কলয়েড তৈরি করে। কাদার খনিজ কণাগুলো একটু জেনে রাখার আমরা চেষ্টা করব। একটা হচ্ছে মন্ট মরিলোনাইট, এটা একটা রয়েছে। তারপরে রয়েছে কিওলিনাইট, ইলাইট, ভার্মিকুলাইট। এই যে তোমার অতি সূক্ষ্ম খনিজ কলয়েড বা অতি সূক্ষ্ম কাদার যে কণা, যেটা কলয়েড বলা হচ্ছে, যেটাকে কলয়েড কাকে বলে বললাম? মৃত্তিকার মধ্যে অতি সূক্ষ্ম খনিজ এবং জৈব কণা যেগুলো রয়েছে সেগুলোকে কলয়েড বলা হয়। এবং তোমরা জেনে নাও যে এই যে কলয়েড গুলো রয়েছে, কলয়েড গুলো কিন্তু নেগেটিভ চার্জড অর অ্যানায়ন, অর্থাৎ কলয়েড গুলোকে ঋণাত্মক তড়িৎগ্রস্ত বা অ্যানায়ন বলা হচ্ছে, এগুলো হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা। তো যাই হোক, এই কলয়েড কণাগুলো হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা বা নেগেটিভলি চার্জ, যেটাকে আমরা অ্যানায়ন বলছি। এবারে দেখো, হিউমাস কণা যেগুলো থাকে, হিউমাস পার্টিকেল গুলো থাকে, এগুলোকেও আমরা কিন্তু কলয়েড বলতে পারি। হিউমাস কণাগুলোকেও আমরা কলয়েড বলতে পারি, কারণ হিউমাস কণাগুলো কিন্তু অতি সূক্ষ্ম সূক্ষ্ম টাইপের হয় এবং এগুলো সাধারণত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত হয়। এই হিউমাসের যে জৈব কলয়েড গুলো থাকে এটাও কিন্তু মূলত নেগেটিভ চার্জড বা -Be আয়ন, নেগেটিভ আয়ন, অর্থাৎ অ্যানায়ন। তাহলে আমরা দেখলাম যে ব্যাপারটা যে যে বিভিন্ন কাদা কণাগুলো থাকে এবং যে জৈব কণাগুলো থাকে, এক কথায় বিভিন্ন কাদা কণা এবং জৈব কণা, এগুলোই কিন্তু মূলত কলয়েড বলা হচ্ছে এবং কলয়েডটা মূলত নেগেটিভ চার্জ বা ঋণাত্মক আয়ন। তো এবারে দেখো আরেকটা বিষয় যেটা রয়েছে, মিসেল।
মিসেল কাকে বলে? এই ঋণাত্মক তড়িৎগ্রস্ত এই যে যে কলয়েডটা বললাম যে অতি সূক্ষ্ম খনিজ এবং জৈব কণা, এটা অবশ্যই নেগেটিভলি চার্জড হয় বা অ্যানায়ন হয়। নেগেটিভ চার্জড এই যে তোমার হিউমাস পার্টিকেল গুলো রয়েছে এবং ক্লে পার্টিকেল গুলো রয়েছে, ঋণাত্মক তড়িৎগ্রস্ত খনিজ এবং জৈব কলয়েড গুলোকে একত্রে কিন্তু মিশেল বলা হয়। এটা তোমরা জেনে রাখো, মিশেল কাকে বলে? ঋণাত্মক তড়িৎগ্রস্ত খনিজ এবং জৈব কলয়েড গুলোকে কিন্তু মিশেল বলা হয়। অর্থাৎ এই মিশেল যে ব্যাপারটা, এটা কিন্তু ঋণাত্মক তড়িৎগ্রস্ত বা অ্যানায়ন সমৃদ্ধ। এবং অ্যানায়নের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ইলেকট্রনটা বেশি থাকে, প্রোটনটা কিন্তু কম থাকে, তবেই কিন্তু সেটাকে আমরা অ্যানায়ন বলবো। আর ক্যাটায়নের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা উল্টো হবে, প্রোটন বেশি থাকবে, ইলেকট্রনটা কম থাকবে। তো আমরা মিশেলের ক্ষেত্রে যে ব্যাপারটা দেখলাম, মিশেলটা হচ্ছে তোমার ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা বা অ্যানায়ন, এটাকে হচ্ছে অ্যানায়ন বলা হচ্ছে। এবং এই অ্যানায়নটা কিন্তু ক্যাটায়ন গুলোকে আকর্ষণ করবে। অ্যানায়ন এবং ক্যাটায়ন দুটো যেহেতু বিপরীত তড়িৎগ্রস্ত বা তড়িদাহত, তো তার জন্য কিন্তু একটা আরেকটার সঙ্গে আকর্ষণ করবে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে এই যে মিশেলের পৃষ্ঠদেশে কিন্তু যে সমস্ত ক্যাটায়ন গুলো থাকবে সেগুলো কিন্তু আকর্ষিত হবে। প্রথমে আমরা মিশেল গুলি কিন্তু মৃত্তিকা মধ্যস্থিত যে ক্যাটায়ন গুলো থাকে সেগুলোকে আকর্ষণ করবে এবং আয়ন বিনিময়ে কিন্তু সাহায্য করবে। মৃত্তিকার মধ্যে যে ঋণাত্মক তড়িৎগ্রস্ত যে মিশেল গুলো, সেটা কিন্তু ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়ন বা ক্যাটায়ন গুলোকে নিজের দিকে আকর্ষণ করবে। তো ক্যাটায়ন গুলি মিশেলের পৃষ্ঠদেশে আলগাভাবে লেগে থাকার যে প্রবণতা, এই মিশেলের পৃষ্ঠদেশে যে প্রত্যেকটা ক্যাটায়ন আলগাভাবে লেগে থাকার যে প্রবণতা, এই প্রবণতাটাকে বলা হচ্ছে তোমার অ্যাডজর্পশন বলা হচ্ছে। যাই হোক, এই বিষয়টা বললাম। এবং মিশেলের পৃষ্ঠদেশে লেগে থাকা যে ক্যাটায়ন গুলো, এই ক্যাটায়ন গুলো সহজে কিন্তু সরানো সম্ভব নয়। যদিও বলা হতে পারে যে একটা ক্যাটায়নের পরিবর্তে অন্য কোনো ক্যাটায়ন প্রয়োগ করে কিন্তু সেই লেগে থাকা ক্যাটায়ন গুলোকে আমরা অপসারণ করতে পারি। অর্থাৎ এই ক্যাটায়ন গুলোকে বিতাড়িত করতে গেলে আমরা কিন্তু অন্য কোনো ক্যাটায়ন দিয়ে কি অন্য কোনো ক্যাটায়ন প্রতিস্থাপন করে কিন্তু এটা আমরা করতে পারি, যেটাকেই কিন্তু মূলত ক্যাটায়ন বিনিময় বলা হচ্ছে। অর্থাৎ আলাদাভাবে প্রতিস্থাপন করা ক্যাটায়নের মাধ্যমে এই মিশেলের পৃষ্ঠদেশে লেগে থাকা ক্যাটায়ন গুলোকে যে প্রক্রিয়ায় বিতাড়িত করা হয়, তো এই প্রক্রিয়াটাকেই আমরা কিন্তু ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি বা ক্যাটায়ন বিনিময় ক্ষমতা আমরা বলতে পারি। তো মাটির মধ্যে কিন্তু ক্যাটায়ন বিনিময় ক্ষমতাটা থাকে। কোনো মৃত্তিকা সর্বাধিক যত পরিমাণ ক্যাটায়ন শোষণ করতে পারে, সেটা কি আমরা মৃত্তিকার ক্ষেত্রে আমরা ক্যাটায়ন বিনিময় ক্ষমতা আমরা বলতে পারি। কোন একটা নির্দিষ্ট পরিমাণ মৃত্তিকায় মোট যত পরিমাণ ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন থাকে, সেই ক্যাটায়নটা নির্ভর করছে মিশেল অর্থাৎ বিভিন্ন জৈব কণা এবং খনিজ কণা সেটা কতটা রয়েছে, কতটা ক্যাটায়ন গুলোকে আকর্ষণ করতে পারবে মিশেলের পৃষ্ঠদেশে, সেটা কিন্তু নির্ভর করছে। তো যাই হোক, এই ব্যাপারটা আমরা দেখলাম। এবং এই যে ক্যাটায়ন গুলোই কিন্তু মৃত্তিকার খাদ্য ভান্ডার সৃষ্টি করে, কারণ ক্যাটায়ন গুলিকে অনুখাদ্য বা পুষ্টি মৌল হিসেবে শিকড়ের মাধ্যমে কিন্তু উদ্ভিদ গ্রহণ করে। মিশেলের পৃষ্ঠদেশে, মাটির মধ্যে যে মিশেল গুলো থাকে, মিশেলের পৃষ্ঠদেশে যে তোমার এই ক্যাটায়ন গুলো থাকে, এই ক্যাটায়ন গুলোকে কিন্তু উদ্ভিদরা খাদ্য হিসাবে গ্রহণ করে। অর্থাৎ এই ক্যাটায়ন গুলোই হচ্ছে মৃত্তিকার কিন্তু এই মানে উদ্ভিদের প্রয়োজনীয় খাদ্য ভান্ডার সৃষ্টি করতে সাহায্য করে। আর তো যাই হোক, এটাই হচ্ছে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি। আর যাই হোক, মৃত্তিকার এই যে ক্যাটায়ন বিষয়টা আমরা দেখলাম, ক্যাটায়ন গুলো উদ্ভিদের খাদ্য মৌলের উৎস বলা যেতে পারে। এবারে এই যে ক্যাটায়ন বিনিময় ক্যাপাসিটিকে কন্ট্রোলিং ফ্যাক্টর যেগুলো রয়েছে, দেখো ক্যাটায়ন বিনিময় ক্যাপাসিটির কতগুলো কন্ট্রোলিং ফ্যাক্টর রয়েছে। কন্ট্রোলিং ফ্যাক্টরের মধ্যে রয়েছে প্রথমত টেক্সচার বা গ্রথন। অপেক্ষাকৃত সূক্ষ্ম গ্রথনের মাটিতে ক্যাটায়ন বিনিময় কিন্তু খুবই বেশি হবে। সূক্ষ্ম গ্রথনযুক্ত যদি হয়, যেমন কাদা মাটির ক্ষেত্রে আমরা ক্যাটায়ন বিনিময়টা খুবই বেশি আমরা দেখি, কিন্তু বেলে মাটির ক্ষেত্রে খুবই কম বলা চলে। সয়েল পিএইচ এর উপরও কিন্তু নির্ভর করছে। পিএইচ বাড়ার সাথে সাথে যেহেতু জৈব কলয়েডের যে আয়ন, হাইড্রোজেন আয়ন আর কি, সেটা দেখা যাচ্ছে জৈব কলয়েডের হাইড্রোজেন আয়নিত হয় এবং তা প্রতিস্থাপন যোগ্য হয়। পিএইচ যত বাড়ে, মাটির ক্যাটায়ন বিনিময় ক্ষমতা কিন্তু তত বাড়তে থাকে। তারপরে যেটা রয়েছে ইনফিল্ট্রেশন অর্থাৎ অনুস্রাবণ। বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে মাটির প্রতিস্থাপন স্থানগুলোকে হাইড্রোজেন আয়ন দখল করে। তো তার জন্য বলা চলে যে ক্যাটায়ন গুলো ধৌত ভবনের মাধ্যমে বা এই অনুস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে মাটি থেকে কিন্তু অপসারিত হয়ে যায়। অ্যামাউন্ট অফ হিউমাসের পরিমাণ সেটার উপর ডিপেন্ড করে।
হিউমাস সমৃদ্ধ মাটিতে ক্যাটায়ন ধারণ ক্ষমতা, ক্যাটায়ন বিনিময় ক্ষমতা কিন্তু অনেক বেশি থাকে। সয়েল পিএইচ মাটির যে বিক্রিয়া, মাটির যে পিএইচ আমরা যদি দেখি পিএইচ যত বাড়ে কাদাকণার খনিজের ভাঙা অংশে থাকা ওয়েস যে হাইড্রোজেন আয়নগুলো কিন্তু নিজেদের আলগা করে নেয়। তোমার হাইড্রোক্সিল আয়ন থেকে হাইড্রোজেন আয়নটা আলগা হয়ে যায়, হাইড্রোক্সিল আয়ন হাইড্রোজেন আয়ন থেকে কিন্তু উন্মুক্ত হয়ে যায় এবং কেওলিনাইট কাদাকণার ক্যাটায়ন বিনিময় ক্ষমতা কিন্তু এভাবে কিন্তু বেড়ে যায় বলা চলে। তারপরে রয়েছে নেচার অফ ক্লে মিনারেল। ক্লে মিনারেল কর্দম খনিজের প্রাধান্যটাও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এখানে দেখো 4টে কর্দম খনিজ এখানে উল্লেখ করা হয়েছে, মন্ট মরিলোনাইট, ইলাইট, কেওলিনাইট, ভার্মিকুলাইট। 4টে যে কর্দম খনিজ রয়েছে, এই কর্দম খনিজগুলোর মধ্যে এমইকিউ বলতে এখানে মূলত মিলিমোল এরকম এককে দেখানো হয়েছে। মূলত এখানে যে বিভিন্ন কাদা কণা থেকে তুমি অ্যামাউন্ট গুলো একটু দেখো তাহলে বুঝতে পারবে। সব থেকে বেশি তোমার ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি সব থেকে বেশি হচ্ছে ভার্মিকুলাইটের ক্ষেত্রে। ভার্মিকুলাইটের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি কাদার যে কণাগুলো থাকে, কাদা কণার মধ্যে এই প্রত্যেকটা কণার আলাদা আলাদা কিন্তু ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি থাকে। এর মধ্যে ভার্মিকুলাইট কাদা কণার সব থেকে বেশি থাকে আর সব থেকে কম থাকে কেওলিনাইট কাদা কণার। যেমন দাক্ষিণাত্যে ল্যাটেরাইট মাটিতে দেখা যায় যে কেওলিনাইট কাদা কণার প্রাধান্য বেশি থাকে, তার জন্য কিন্তু ওখানে ক্যাটায়ন বিনিময়ের ক্ষমতাটা খুবই কম হয়। আবার যেখানে ভার্মিকলাইট যে কাদা কণার প্রাধান্য যেখানে বেশি থাকে সেখানে কিন্তু ক্যাটায়ন বিনিময় ক্ষমতাটা বেশি হবে। মন্ট মরিলোনাইট কাদা কণার ক্ষেত্রে 80 থেকে 100 মিলিমোল এরকম কিন্তু তোমার আয়ন বিনিময় ক্ষমতাটা থাকে, ক্যাটায়ন বিনিময় ক্ষমতা। এবং ইলাইটের ক্ষেত্রে 15 থেকে 40 মিলিমোল এরকম ক্যাটায়ন বিনিময় ক্ষমতাটা থাকে। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম মাটির সয়েলের যে পিএইচ এবং সয়েলের যে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, ক্যাটায়ন বিনিময় ক্ষমতা, বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এবারে দেখো আরেকটা বিষয় একটু আলোচনা করি সংক্ষেপে, অর্গানিক ম্যাটার অ্যান্ড সয়েল নিউট্রিয়েন্ট, অর্থাৎ মৃত্তিকার জৈব পদার্থ এবং মাটির পুষ্টি মৌল। জৈব পদার্থ এবং মাটির পুষ্টি মৌল বিষয়টা আলোচনা করি। জৈব পদার্থ কাকে বলে? অর্গানিক ম্যাটার মিন্স এনিথিং দ্যাট কন্টেন্স কার্বন কম্পাউন্ডস দ্যাট ওয়ার ফর্মড বাই লিভিং অর্গানিজম। বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ যখন অবিশ্লেষিত, আংশিক বিশ্লেষিত বা সম্পূর্ণ বিশ্লেষিত কঠিন এবং জটিল একটা পদার্থ তৈরি করে, সেটাকেই কিন্তু আমরা জৈব পদার্থ বলতে পারি। তো যাই হোক, মাটিতে জৈব পদার্থ থাকে এবং জৈব পদার্থের মধ্যে যে বিভিন্ন যে ভাগগুলো রয়েছে, দেখো ভাগগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তোমার স্টেবল অর্গানিক ম্যাটার বা হিউমাস থাকে এবং ডিকম্পোজিটিং অর্গানিক ম্যাটার, অ্যাক্টিভ ফ্র্যাকশন সেটাও কিছু থাকে, ফ্রেশ, এই সমস্ত বিষয়গুলো থাকে জৈব পদার্থের মধ্যে। ডিড ফর্মস অফ অর্গানিক ম্যাটেরিয়াল, মোস্টলি ডেড প্লান্টস পার্ট, যেটা উদ্ভিদ মৃতের পরে তৈরি হয় সেটা মূলত বেশি থাকে, সব থেকে 85% ওটাই থাকে। লিভিং পার্টস অফ প্লান্টস, অর্থাৎ যে সমস্ত জীবন্ত যে উপাদানগুলো, সেটা যেমন মৃত্তিকার যে রুট গুলো, মানে প্লান্টের যে রুট গুলো থাকে, সেটা মূলত 10% হয়। লিভিং মাইক্রোবস অ্যান্ড সয়েল এনিম্যালস, অর্থাৎ যে সমস্ত জীবাণুগুলো থাকে, আণুবীক্ষণিক জীব এবং যে মৃত্তিকাস্থিত যে বিভিন্ন জীবগুলো থাকে, মৃত্তিকায় গর্ত করে যারা বসবাস করে থাকে, এটাও কিছু পরিমাণ থাকে। তো যাই হোক, সোর্স অফ তোমার সয়েল অর্গানিক ম্যাটার, মৃত্তিকায় যে জৈব পদার্থ থাকে, তোমরা বিষয়গুলো জেনে নাও যে মৃত্তিকায় যে জৈব পদার্থগুলো থাকে সেই উৎসগুলোকে কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার প্রধান যে উৎস, সেটা হচ্ছে প্লান্ট টিস্যু, অর্থাৎ উদ্ভিদের কলা। উদ্ভিদের কলাই হচ্ছে প্রাথমিক উৎস বলা চলে, মেইনলি উদ্ভিদের কলা। এবং উদ্ভিদ অর্থাৎ উৎপাদক খেয়ে কিন্তু যে সমস্ত খাদক গোষ্ঠী রয়েছে, অর্থাৎ অ্যানিম্যাল গোষ্ঠী রয়েছে, তারা কিন্তু উৎপাদককে নির্ভর করেই তারা বেড়ে ওঠে বলে তাদেরকে আমরা কিন্তু মেজর সোর্স আমরা বলতে পারি না, তাদেরকে আমরা মাইনর সোর্স, এবং পরিমাণটাও কিন্তু খুবই কম তাদের। মেইনলি তোমার প্লান্ট টিস্যু থেকে কিন্তু অর্গানিক ম্যাটার, সয়েলের মধ্যে অর্গানিক ম্যাটারটা কিন্তু তৈরি হয়। জৈব পদার্থের প্রধান উৎস হচ্ছে উদ্ভিদ কলা। উদ্ভিদের মূলত বৃক্ষ, তোমার বিভিন্ন গাছপালা, গুল্ম, তৃণজাতীয় উদ্ভিদের মূল, তারপরে তোমার মুকুল, বাকল, পত্র, কাণ্ড, এই সমস্ত অংশগুলো থেকে প্রচুর পরিমাণে কিন্তু জৈব পদার্থ
তৈরি করে। এবং প্রাণীদের কিন্তু গৌণ উৎস বলা হয়। জৈব পদার্থের মোট অংশের 75% কিন্তু জল থাকে এবং বাকিটা থাকে পুরো ড্রাই এলিমেন্ট, যেমন অক্সিজেন থাকে 10%, হাইড্রোজেন থাকে 2%, কার্বন থাকে 11%, মিনারেল পার্টিকেল থাকে 2%, এরকম বিভিন্ন এলিমেন্ট গুলো কিন্তু থাকে। এবারে আমরা ক্লাসিফিকেশন অফ অর্গানিক ম্যাটার, অর্গানিক ম্যাটারের ক্লাসিফিকেশন করব। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানী জন অর্গানিক ম্যাটারটাকে দুটো ভাগে ভাগ করেছেন, অর্গানিক লিটার এবং অর্গানিক ম্যাটার। অর্গানিক লিটার যে ব্যাপারটা রয়েছে, দেখো অর্গানিক লিটার বলতে মৃত্তিকার উপরে একদম সদ্য পতিত বলা যেতে পারে যে উদ্ভিদের শাখা প্রশাখা, পাতা, উদ্ভিদের বাকল, গাছের চাল আর কি, এই সমস্ত যে পদার্থগুলো থাকে এগুলো জৈব অবশেষ বলা হচ্ছে, সয়েল লিটার, অর্গানিক লিটার বলা হচ্ছে বা জৈব অবশেষ বলা হচ্ছে। সদ্য পতিত স্তর মৃত্তিকার একদম উপরের লেয়ারটা কিন্তু এরকমটা থাকে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা পচনের মাধ্যমে কিন্তু অর্গানিক ম্যাটার বা জৈব পদার্থে পরিণত হয়। জৈব অবশেষের মোট যে জীবভরের, জৈব অবশেষের মোট যে জীবভর তার 80 থেকে 90% যদি পচন ক্রিয়ায় বিয়োজিত হয়ে যায়, ডিকম্পোজিশন হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু তোমার অর্গানিক ম্যাটারটা গঠিত হবে। অর্গানিক ম্যাটার সৃষ্টি হওয়ার জন্য এই অর্গানিক লিটারের ডিকম্পোজিশনটা খুবই জরুরি। এক্ষেত্রে বিভিন্ন অনুবীক্ষণিক জীবগুলো কাজ করে থাকে এবং বলা যেতে পারে যে জলটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। জল বেশি না হলে কিন্তু এই অর্গানিক লিটার থেকে অর্গানিক ম্যাটারের ট্রান্সফারটা হবে না। গঠনগত পর্যায় নিরীক্ষে যদি আমরা ভাগ করি, তিনটে ভাগে ভাগ রয়েছে, মোর, মডার এবং হিউমাস, তিনটে ভাগে ভাগ রয়েছে। মোর ব্যাপারটা কি, মোর জাতীয় জৈব পদার্থগুলো এটা সাধারণত বাদামি থেকে কালো বর্ণের হয়, আম্লিক, স্থূল গ্রথনযুক্ত হয়। তো যাই হোক, যে সমস্ত অঞ্চলে তোমার অণুজীবীয় কার্যাবলী, মাইক্রো অর্গানিজমের যে কাজ সেটা কিন্তু অপেক্ষাকৃত কম হয়, সেই সমস্ত অঞ্চলে এই মোর টাইপের জৈব পদার্থ কিন্তু বেশি লক্ষ্য করা যায়। আর মডার যে ব্যাপারটা রয়েছে, আণুবীক্ষণিক জীবগুলো যখন অধিকতর ক্রিয়াশীল থাকে তখন কিন্তু এই মডারটা গড়ে ওঠে। মোরটা যেরকম মানে সংঘবদ্ধ নয়, কিন্তু মডারটা কিন্তু বেশি সংঘবদ্ধ থাকে এবং আরো বেশি হিউমাস সমৃদ্ধ বলা চলে। তো তারপরে যেটা রয়েছে হিউমাস, হিউমাসটা হচ্ছে পুরোপুরি যখন ডিকম্পোজিশন হয়ে যায়, ম্যাক্সিমাম পার্ট মানে ম্যাক্সিমাম অংশটাই যখন কিন্তু তোমার ডিকম্পোজিশন হয়ে যায় তখন সেটাকে কিন্তু আমরা হিউমাস বলতে পারি। গঠনগত পর্যায় নিরিখে এরকম তিনটে ভাগ করা হয়েছে। এবার ফ্যাক্টরস অফ অর্গানিক ম্যাটার, যে সমস্ত ফ্যাক্টর গুলো দায়ী, দেখো ক্লাইমেট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। উষ্ণ আর্দ্র জলবায়ুতে জৈব পদার্থের জারণটা এত বেশি হয়ে যায় যে এখানে কিন্তু বেশিরভাগ অংশগুলো কিন্তু জৈব পদার্থের বেশিরভাগ অংশগুলো কিন্তু জারণের মাধ্যমে শেষ হয়ে যায় এবং কম পরিমাণে হিউমাস সৃষ্টি করে। উষ্ণ আর্দ্র জলবায়ুতে জারণ প্রক্রিয়া যদি যেখানে বেশি, সেখানে কিন্তু হিউমাসের পরিমাণটা কম হবে। আবার জল যেখানে বেশি সেখানে তোমার ইনফিল্ট্রেশন, অনুস্রাবনের মাধ্যমে দেখা যাচ্ছে হিউমাস সৃষ্টি হতে সমস্যা হয়। হিউমাস সৃষ্টিতে তারপরে যেটা রয়েছে, দেখো ন্যাচারাল ভেজিটেশন বা তোমার বিভিন্ন যে স্বাভাবিক উদ্ভিদ, তৃণভূমি বনাঞ্চলের ক্ষেত্রে ঘাস পাতা, গাছের দেহাবশেষ, এগুলো জীবাণুদের মাধ্যমে জারিত হয়ে হিউমাসে পরিণত হয়। কম জারণের মাধ্যমে সাধারণত হিউমাসটা তৈরি হবে, বেশি জারণ হয়ে গেলে আবার হিউমাসটা কম হবে আর কি। তো চাষের জমিতে বায়ু বেশি থাকে বলে সেখানে কিন্তু জৈব পদার্থের জারণটা খুব দ্রুত হয় বলা চলে, সেখানে কিন্তু হিউমাস তাড়াতাড়ি, জৈব পদার্থ তাড়াতাড়ি বেশিরভাগ শেষ হয়ে যায়। কিন্তু যেখানে অকর্ষিত ভূমি সেখানে কিন্তু হিউমাসটা বেশি গঠিত হয়। অর্থাৎ যেটা জানলাম যে কর্ষিত ভূমি অপেক্ষা অকর্ষিত ভূমিতে হিউমাসের পরিমাণটা বেশি হবে একই জলবায়ুযুক্ত অঞ্চলে বা একই বৃক্ষযুক্ত অঞ্চলে। তারপরে যেটা রয়েছে দেখো হিউম্যান এফেক্ট, মানুষেরও একটা কার্যাবলী থাকে। চাষ করা জমির থেকে, চাষ করা জমি না এরকম জমিতে কিন্তু কম পরিমাণে মানে চাষ করা জমিতে কম পরিমাণে থাকে, আর যেটা চাষ করা নয় সেখানে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে। জীবাণুদের একটা কার্যকলাপ থাকে, মাইক্রো অর্গানিজম, মাটিতে জৈব পদার্থ বিশ্লিষ্ট হয়ে গিয়ে হিউমাসে পরিণত হতে মাটির মধ্যে যে জীবাণু রয়েছে সেই জীবাণুগুলোর কিন্তু অবস্থান একান্তভাবে প্রয়োজন, কারণ জীবাণুগুলো যদি মাটির জৈব পদার্থ বিশ্লেষণ না করে তাহলে কিন্তু হিউমাসে পরিণত হবে না। এই বিষয়গুলো রয়েছে, আমরা বিষয়গুলো জানলাম। এবারে হিউমাসটা কি, হিউমাস ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত বলছি আমি। হিউমাসটা হচ্ছে একটা কালো রঙের বা বাদামি, হালকা বাদামি বর্ণের একটা সমসত্ব
বা একটা পচনের ফলে একটা প্রতিরোধ পচন ক্রিয়া আর সেখানে হচ্ছে না, এমন একটা জটিল একটা পদার্থ তৈরি করে যেটা পরবর্তীতে মানে পচন ক্রিয়া আর পরবর্তীতে আর হয় না, এরকম একটা জটিল পদার্থ, সেটাকে কিন্তু হিউমাস বলা হয়। এবং যেটার মধ্যে কিন্তু মূলত বিভিন্ন উদ্ভিদ এবং জীবদেহ নিশ্চিত যে উৎসেচক বা এনজাইম গুলো থাকে সেগুলো দ্বারা কিন্তু জারিত হয়ে মূলত এটা তৈরি হয়। এগুলোর মাধ্যমে কিন্তু মূলত যে জৈব পদার্থগুলো জারণের মাধ্যমে মূলত তৈরি হয়। তো যাই হোক, হিউমাস যে ব্যাপারটা রয়েছে, হিউমাস এই জটিল যে যৌগটা হিউমাসের মধ্যে বিভিন্ন জীবাণুদের জারণের ফলে কিন্তু বিভিন্ন জটিল যৌগটা সরল খনিজ লবণ, কার্বন ডাই অক্সাইড, জল, অ্যামোনিয়া অর্থাৎ হিউমিফিকেশনের পরবর্তী যে প্রক্রিয়া আমরা জানি খনিজকরণ, হিউমাসের পরবর্তীতে কিন্তু বিভিন্ন খনিজ কণাগুলো কিন্তু মূলত অর্থাৎ এটা পৃথিবীতে এই মৃত্তিকার মধ্যে চলে আসে। এই যে খনিজ কণাগুলো থাকে হিউমাসের মধ্যে, যে খনিজ কণাগুলো থাকে, মাটির জীবাণুরা যত বেশি জারণ প্রক্রিয়ার মাধ্যমে সেটা কিন্তু জটিল যৌগটাকে সরল যৌগে পরিণত করবে এবং খনিজ লবণ, কার্বন ডাইঅক্সাইড, জল, অ্যামোনিয়া এগুলো কিন্তু উৎপন্ন করবে এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু উদ্ভিদ তার প্রয়োজনীয় যে পুষ্টি উপাদানগুলো কিন্তু পরবর্তীতে এখান থেকে কালেক্ট করে থাকে। তো যাই হোক, হিউমাস অর্গানিক ম্যাটারের বিভিন্ন বিষয়গুলো আমরা দেখলাম। অর্গানিক ম্যাটারটাকে আমরা কিভাবে কনজারভেশন করতে পারি বা সংরক্ষণ করতে পারি, দেখো তার কতগুলো পন্থা রয়েছে, এখানে কতগুলো ব্যবস্থা নেওয়া যেতে পারে। যেমন অ্যাপ্লিকেশন অফ বায়ো ফার্টিলাইজার, জৈব সার বেশি প্রয়োগ করে বা বিভিন্ন যে জৈব কম্পোস্ট গুলো, আবর্জনা সার, এগুলো প্রয়োগ করে করা যেতে পারে। এছাড়া ক্রপ রোটেশন, শস্যাবর্তনের মাধ্যমে হিউমাসের পরিমাণ বাড়ানো যেতে পারে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা জৈব পদার্থ হিউমাস, তারপরে সয়েল পিএইচ, তারপরে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, প্রত্যেকটা বিষয় আমরা কেমিক্যাল প্রপার্টিস এর মধ্যে আলোচনা করলাম। তো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। স্যার তাহলে ওকে অ্যাড করে নিন। হ্যাঁ ঠিক আছে, ও মনে হয় সম্ভবত রিকোয়েস্ট পাঠায়নি, রিকোয়েস্ট পাঠালে তো অবশ্যই অ্যাড করতাম, তখন একবার চেক করলাম। যে দেখুন স্যার হোয়াটসঅ্যাপে দেখুন আমি পাঠিয়ে দিই। ঠিক আছে, দেখছি।